গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত আজকের ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আমারও ভালো চলছে। এখন সকাল প্রায় 7:30 বাজে, উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। তো এখন পড়তে বসবো। তো আজকে দেখা যায় ইতিহাসটা সকালবেলায় পড়বো, তারপরে একটু ভূগোল পড়বো, একটু পলিটি এবং লাস্টে একটুখানি সায়েন্স পড়তে পারি। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। অনেক কিছু শেয়ার করার বাকি আছে আজকে, সেগুলো শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন পাবে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের দিনটি। আজকে হিস্ট্রির যে জায়গাটা প্রথমে স্টার্ট করেছি সেটা হচ্ছে তুগলক ডাইনেস্টি, ঠিক আছে? তুগলক ডাইনেস্টির যে সুলতানগুলোকে খুব ভালোভাবে পড়তে হবে তারা হচ্ছেন গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক এবং হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে? এবং এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক, ওকে, ঠিক আছে? এই তিনটে সুলতানের সম্পর্কে তোমাদের ব্রিফ ডিসকাশন বা ব্রিফ অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটা WBCS প্রিলিমসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর মেন্সে তো ইম্পর্টেন্ট আছেই, ঠিক আছে? মেডিভেল হিস্ট্রির মানে হচ্ছে দিল্লি সুলতানেট প্লাস হচ্ছে মুঘল ডাইনেস্টি, ওকে? এবং দিল্লি সুলতানেটের মধ্যে তুগলক ডাইনেস্টি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডাইনেস্টি। কারণ সবাই জানো যে ফিরোজ শাহ তুগলককে সুলতানের যুগের আকবর বলা হয়। সে জানাবে যে কোনো একটা কারণ জানাও, অনেক কটা কারণ আছে, তোমার যে কোনো একটা কারণ জানাও যে কোন কারণে ফিরোজ শাহ তুগলককে সুলতানের যুগের আকবর বলা হয়, ঠিক আছে? তারপরে অনেকে বলে যে মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা, বাট এখনকার বর্তমান যা ঐতিহাসিক তারা এই পুরো ধারণাটাকে রিজেক্ট করেছে যে তিনি কখনোই পাগলা রাজা ছিলেন না। তিনি ছিলেন দিল্লি সুলতানির সমস্ত সুলতানগুলির মধ্যে সবথেকে এডুকেটেড সুলতান, ঠিক আছে? ওনার সব থেকে জ্ঞান ছিল। উনি ভালো ম্যাথামেটিশিয়ান ছিলেন, ভালো ফিলোসফার ছিলেন, ভালো ক্যালিগ্রাফার ছিলেন, ঠিক আছে? বাট তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সেগুলো ফ্রুটফুল হয়নি বা সেগুলো বাস্তবে পরিলক্ষিত হয়নি, ঠিক আছে? এবং তার যে 5টা এক্সপেডিশন ছিল, তারপরে ক্যাপিটাল চেঞ্জ করেছিলেন দিল্লি থেকে দৌলতাবাদে। কেন চেঞ্জ করেছিলেন? টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন। তারপরে তিনি এই যে টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন, তিনি এই ধারণাটা কোন জায়গা থেকে ইন্সপায়ার হয়েছিলেন, এইগুলো জানতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তারপরে টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করাটা তার কেন ব্যর্থ হয়েছিল। তারপরে দোয়াব অঞ্চলে তিনি কেন রেভিনিউটা মানে ইনক্রিজ করেছিল, কোন কারণে তিনি রেভিনিউ ইনক্রিজ করেছিল, ঠিক আছে? তারপরে ফিরোজ শাহ তুগলকের কাছে চলে গেলে পরে ওখানে পড়তে হবে যে তিনি কোন কোন ডিপার্টমেন্ট তৈরি করে। যদি এই কোশ্চেনটা দেয় যে সুলতানের যুগের সমস্ত সুলতানগুলির মধ্যে কার কাছে বা কোন সুলতানের কাছে সবথেকে বেশি পরিমাণে স্লেভ ছিল, অ্যান্সার কিন্তু হয় ফিরোজ শাহ তুগলক। এবং তিনি ওই স্লেভদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে, ঠিক আছে? এই ডিপার্টমেন্ট বলতে গিয়ে মনে পড়লো যে এই তুগলক ডাইনেস্টিতে যে 3টে সুলতানের নাম বললাম, তারা যে সমস্ত আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছে তাদের নামগুলো পড়তে হবে, ঠিক আছে? কেউ এগ্রিকালচারের জন্য, কেউ স্লেভের জন্য, কেউ ফ্রি হসপিটাল তৈরি করেছে, ঠিক আছে? এবং যদি এই কোশ্চেনটা দেয় যে কোন সুলতান প্রথম ইরিগেশন পারপাসের জন্য কাজ করে, অ্যান্সার কিন্তু হবে গিয়াসুদ্দিন তুগলক, ঠিক আছে? এবং পরবর্তীতে আরও ইনফরমেশন আছে যে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে সাউথ ইন্ডিয়াতে কোন কোন রাজবংশের সূচনা হয়। বিজয়নগর এম্পায়ার, বাহমনি এম্পায়ার, সুলতানেট অফ মাদুরাই। যদি এই কোশ্চেনটা দেয় যে বেঙ্গল, মিডিয়েভাল হিস্ট্রিতে বেঙ্গল কোন সুলতানের আমলে ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন কিন্তু অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে? তো তোমরা পুনাম দালাল ধাইয়ার বইটাকে আমি রেকমেন্ড করবো পড়ার জন্য। যদি বিগিনার হও তাহলে অবশ্যই এনসিইআরটি পড়বে। এনসিইআরটি পড়ার পর অবশ্যই পড়বে কিন্তু পুনাম দালাল ধাইয়া ম্যামের এই বইটা। সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। আমি ওই জায়গা থেকে পড়েছি, তোমাদের ভিডিওটা দেখিয়েও দিচ্ছি আমি কীভাবে পড়েছি। তো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে রেডি করবে এবং এই চ্যাপ্টারটা WBCS প্রিলিমস প্লাস মেন্স দুটোর জন্যই খুব ভালোভাবে ইম্পর্ট্যান্ট আছে।
হিস্ট্রিতে চ্যাপ্টারটা শেষ করার পর এখন এসএসসি জেনারেল স্টাডিজ রাকেশ যাদব স্যারের পাবলিশার্সের ওই বই থেকে আমি কিছু এমসিকিউ সলভ করে নেবো, ঠিক আছে? কারণ ওই বইতে এসএসসি কেন্দ্রিক কিছু এমসিকিউ আছে এবং ওই এমসিকিউগুলো খুবই ভালো আছে। তো ওই বই থেকে এখন কিছু এমসিকিউ সলভ করে নেবো, তাহলে পড়াটা আরও খুব ভালো হবে। এবং তোমাদের আমি রেকমেন্ড করব যে যারা একটা সাবজেক্টকে বা শেষ করছো বা একটা সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারকে শেষ করছো, চেষ্টা করবে চ্যাপ্টারটা শেষ করার পর কিছু এমসিকিউ সলভ করে নিতে ওই চ্যাপ্টারের উপরে, তাহলে পড়াটা আরও ভালো করে মনে থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তো এখন সন্ধ্যা 6টা বাজে, আমি পড়তে বসে গেছি। তো এখন অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। ক্লাস আছে আমার আনএকাডেমিতে, ওই ক্লাসটা এখন দেখব এবং পুরো বিষয়টাকে ভালোভাবে তৈরি করে নেবো অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? আর একটা কথা বলে রাখছি যে WBCS প্রিপারেশন স্টেজে যদি সায়েন্সকে অবহেলা করে থাকো, তো আবার বলছি, অবহেলা করো না। সায়েন্স জিনিসটা অবহেলা করার জিনিস নয়, ঠিক আছে? যথেষ্ট নাম্বার কনজিউম করে এই সায়েন্স বিষয়টি, ওকে? তো সবাইকে রিকোয়েস্ট করছি সায়েন্সটাকে খুব জোর দিয়ে পড়ো। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো তাদেরকেও বলছি, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদেরকেও বলছি, ঠিক আছে? তো আজকে আমার অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আছে। তোমাদের কিছু কিছু বিষয় বা কিছু কিছু প্রশ্ন এখান থেকে আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রি থেকে আসার মতো। যেমন ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড প্রিপেয়ার্ড ইন ল্যাবরেটরি, ঠিক আছে? এটার অ্যান্সার কিন্তু হবে ইউরিয়া। যে প্রথম কোন অর্গানিক কম্পাউন্ডটি ল্যাবে তৈরি করা হয়েছিল, অ্যান্সার কিন্তু হবে ইউরিয়া। এটা মানে অনেক অনেক পরীক্ষায় কোশ্চেনটা দেখতে পাওয়া গেছে, ঠিক আছে? তারপরে ধরো কোশ্চেন আছে যে আইসোমার কি বা আইসোমার কাদের বলে, যে যাদের মলিকিউলার ফর্মুলা সেম বা ডিফারেন্ট স্ট্রাকচার, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে C2H6O, এটার দুটো হচ্ছে আইসোমার আছে, একটা হচ্ছে ডাইইথাইল ইথার এবং আরেকটা হচ্ছে ইথানল। তাহলে প্রথমটা কি বললাম, ডাইমিথাইল ইথার এবং সেকেন্ডটা হচ্ছে ইথানল, ঠিক আছে? C2H6O কে ভাঙলে পরে দুটো হবে, একটা CH3O CH3 যাকে বলা হয় ডাইমিথাইল ইথার এবং আরেকটা হচ্ছে C2H5OH তাকে বলা হয় ইথানল, ঠিক আছে? এরপরে বিভিন্ন কোশ্চেন, মিথেন, ঠিক আছে? মিথেনের মূল উৎস কি, মিথেনের ঠিক আছে? তারপরে হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান কি, ইথেনের স্ট্রাকচার কি, বিউটেনের স্ট্রাকচার কি, এবং এলপিজি গ্যাসে কোন কোন উপাদানগুলি থাকে, ঠিক আছে? তারপরে প্রডিউসার গ্যাস কী কী নিয়ে তৈরি হয়, মার্স গ্যাস কাকে বলে, আলেয়াতে যে গ্যাস তৈরি হয় তার মূল কারণটা কি, ঠিক আছে? তারপরে ধরো যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনগুলোকে বলা হয়, তারপরে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনগুলোকে বলা হয়, ঝালাইয়ের কাজে কোন জিনিসটি ব্যবহার করা হয়, অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। এবার কোশ্চেন দেবে যে অক্সি অ্যাসিটিলিন শিখার টেম্পারেচার কত, 3200 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হয়তো কোশ্চেন দিল যে হোয়াট ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মানে সব থেকে সরলতম অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ কি, অ্যান্সার হবে বেনজিন। তো হ্যালো এভরিওয়ান, কী খবর বলো? তো আমি ডিনার করে আসলাম, ডিনার পুরো কমপ্লিট। তো তোমরা দেখলে যে আমি সন্ধ্যাবেলা থেকে অর্গানিক কেমিস্ট্রি করছিলাম, মানে ক্লাস করছিলাম, ঠিক আছে? আমার আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নেওয়া আছে, তা আমি ক্লাসটা করলাম। দুটো ক্লাস করেছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগলো ক্লাসটা করতে, ঠিক আছে? তো এখন ডিনার কমপ্লিট, ডিনার করে আসলাম। আশা করছি তোমাদেরও ডিনার হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে প্রায় 11:05 বাজে, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? এখন নেক্সট সেশনে বসবো। ইচ্ছা আছে এখন একটু ভূগোলটা করবো, ঠিক আছে? এবার দেখা যাক কতটুকু করতে পারি, কারণ অলরেডি 11টা বেজে গেছে, ঠিক আছে? কতক্ষণ পড়তে পারবো ভগবান জানে। 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, যাই হোক চেষ্টা করবো 1টা থেকে 2টোর মধ্যে পড়াটা শেষ করে নেওয়া, দেন ঘুমিয়ে যাব, ঠিক আছে? তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ঠিক
ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমি এখন ভূগোল পড়াটা শুরু করছি। আমি ভূগোলের ওই ক্লাসই করব, রেকর্ডেড ক্লাসই করব জয়ন্ত বলে স্যারের, ঠিক আছে। হয়তো অনেকের নাম শুনেছো, ঠিক আছে। তো চলো তাহলে কন্টিনিউ করো ব্লগটা। পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফিক ডিভিশন এই চ্যাপ্টারটাতে যে জায়গাগুলো খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। প্রথমে পড়বে নর্দার্ন মাউন্টেন, ঠিক আছে। পুরো বিভাগটা পুরো পড়ে নেবে, কোন কোন রেঞ্জ আছে এবং প্রত্যেকটা রেঞ্জের হাইস্ট পিক কোনটা এবং ওই পিকগুলো কোন ডিস্ট্রিক্টে অবস্থান করছে। নেক্সট চলে আসবে নর্দার্ন প্লেন রিজিয়নে, ওখানে এসে তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল কোন কোন ডিস্ট্রিক্টের সঙ্গে আছে অবশ্যই পড়ে নেবে। তার পরবর্তী তাল, দিয়ারা, বারিন্দ এবং এরা কোন কোন ডিস্ট্রিক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড সেগুলো পড়তে হবে। প্লেটো অঞ্চলের বৈচিত্র্য পড়তে হবে, প্লেটো অঞ্চল কোন কোন ডিস্ট্রিক্টকে নিয়ে অবশ্যই এটা পড়তে হবে। তার পরবর্তী ধরো প্লেটো অঞ্চল যে সমস্ত পাহাড়গুলো আছে তাদের হাইয়েস্ট পিক কোনগুলো এবং সেগুলো কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। তারপরে বলবে রাঢ় অঞ্চলে নদী কোনগুলো আছে। তারপরে হচ্ছে সাউথ বেঙ্গলে চলে আসবে, সাউথ বেঙ্গলে এসে সুন্দরবন সম্পর্কে বলতে হবে, ডেল্টা রিজিয়ন সম্পর্কে বলতে হবে, ডেল্টার যে ভাগ মরিবান্ত ডেল্টা, ম্যাচিওর ডেল্টা, আর যেটা একদম নতুন আরও তৈরি হচ্ছে সাউথ চব্বিশ পরগনাতে, ওই জায়গাটা পুরোপুরি পড়তে হবে, ঠিক আছে। এই পুরো জায়গাটা পড়লে পরে তোমার একটা বেসিক আইডিয়া চলে আসবে যে কোন কোন জায়গা থেকে কী কোয়েশ্চেন আসতে পারে। আর এখান থেকে অবশ্যই বিসিএস কোয়েশ্চেন আসে এবং পরবর্তীতেও আসবে, প্রিলিমস প্লাস মেন্স দুটোতেই। তো এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি করে নেবে। তো ভূগোল পড়া কমপ্লিট। এখন ঘড়িতে 1:45 বাজে, অনেক রাত হয়ে গেছে। আর আমার চোখটা ডিস্টার্ব করছে কারণ আমার অ্যালার্জি প্রবলেম আছে, ঠিক আছে। আর আজকে অনেকক্ষণ ধরে ল্যাপটপে পড়াশোনা করা হয়েছে, তাই চোখটা প্রচণ্ড টায়ার্ড। এখন আমাকে ঘুমাতে হবে, ঠিক আছে। ভূগোল প্রায় কমপ্লিট। আজকে ভূগোলের যে পার্টটা করলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক আছে। এই পার্ট থেকে কোশ্চেনগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলো ভালো করে তৈরি করে রাখবে, ওকে। আর আমার এখন শরীর আর দিচ্ছে না, সত্যি কথা বলছি, এবং চোখ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। এখন আমাকে ঘুমাতে হবে। তো তোমাদের জন্য কিছু কিছু কোশ্চেন আজকে রেডি করে রেখেছি। যেমন হচ্ছে তোমার কমেন্ট উত্তর দেবে যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে প্রবেশ করেছে এবং যে জায়গার মধ্য দিয়ে প্রবেশ করেছে সেই জায়গাটির নামটা কি, ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে আছে। এই কোশ্চেনটার উত্তর দিতে গিয়ে তোমরা যে জায়গায় গোলাবে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। সুতরাং উত্তরটা ভেবেচিন্তে দেবে যে জলদাপাড়া অভয়ারণ্যটি কোন ডিস্ট্রিক্টে আছে, ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, তার যে কটা ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে গেছে তার লিস্টটা পুরো কমেন্টে বলবে, আমি দেখব। তারপরে ধরো একটা কোয়েশ্চেন যে এরিয়া ওয়াইজ পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টগুলির মধ্যে কোনটা সবথেকে লার্জেস্ট এবং কোনটা সবথেকে লোয়েস্ট এবং পপুলেশন দিক থেকে কোনটা সবথেকে হাইয়েস্ট এবং কোনটা সবথেকে লোয়েস্ট, ঠিক আছে। তাহলে অন্তত এই কটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যেও, কারণ তোমাদের ওই একটা লাইক এবং কমেন্ট আমাকে খুবই মোটিভেট করে, ঠিক আছে। এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখন এই পর্যন্ত ভিডিওটা রাখছি। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। সামনে অনেক এক্সাম আছে আর সবাইকে পরীক্ষা ক্র্যাক করতে হবে, চাকরি পেতে হবে, এটাই আমাদের লাইফের মোটো। তো চলো, বেস্ট অফ লাক আজকের জন্য, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওকে।